আসসালামু আলাইকুম। আজকে আইএফআরএস ফর এসএমই সেকশন 9 কনসোলিডেট এন্ড সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। এটি দশম পর্ব। প্রথমটা ইন্ট্রোডাক্টরি এবং পরবর্তীকালে 1 থেকে 9 পর্যন্ত আমরা এসেছি। এরপরে 10 এবং অনওয়ার্ড থাকবে। সো আজকের ডিসকাশনটা হচ্ছে আমরা আইএফআরএস ফর এসএমই সেকশন 9 যেখানে কথা হচ্ছে কনসোলিডেট এন্ড সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। সো আমরা যদি দেখি সেখানে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি আপনাদেরকে। সেটি হচ্ছে কনসোলিডেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর required when a parent company controls another entity that is a subsidiary. আমরা জানি কন্ট্রোলের নরমাল ফর্মুলা হচ্ছে 50%। সো কন্ট্রোলের সংজ্ঞাটা এখানে দেয়া আছে, power to govern financial and operating policies to obtain benefit more than 50% of the voting power। এটিকে হচ্ছে ধরে নেওয়া হয় যে কন্ট্রোল প্রিজিউম আছে, বাট কোশ্চেন হচ্ছে অনেক সময় লেস দেন 50% এর পরেও কন্ট্রোল থাকতে পারে। সেই বিষয়টি এরকম ভাবে বলা হয়েছে, control exists when entity owns less than 50% but has power to govern the agreement and power to appoint majority of the board or power to cast majority of votes at board meetings। তার মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে যখন কন্ট্রোল থাকবে তখন হচ্ছে আপনার প্যারেন্ট এবং সাবসিডিয়ারি রিলেশনশিপ থাকবে এবং তখন কনসলিডেশন করতে হবে। বাট ফ্যাক্ট ইজ দ্যাট অলওয়েজ এই কন্ট্রোলটা 50% ইজ এ থ্রেশহোল্ড। এটা 50% এর বেশি হলেই কন্ট্রোল থাকবে বলে ধরে নেওয়া হয়। বাট কোনো কোনো ক্ষেত্রে লেস দেন 50% থাকলেও এটা কি কন্ট্রোল এস্টাবলিশ আছে বলে ধরে নেওয়া হয় যখন ধরে নেওয়া হয় যে বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট এবং কি রিসোর্সেস অ্যাপয়েন্টমেন্ট কন্ট্রোল থাকে এবং বোর্ড মিটিং এ মেজরিটি ভোট দেওয়ার রাইট থাকে কোনো একটি স্পেশাল গ্রুপ বা স্পেশাল কোম্পানির, তাহলেই সেটিকে কন্ট্রোল আছে বলে ধরে নেওয়া হবে। A subsidiary is not excluded from consolidation because যদি একটা সাবসিডিয়ারি এক্সক্লুড হবে না সাবসিডিয়ারি কনসলিডেশন থেকে যদি যদি ওই ইনভেস্টর ইজ এ ভেঞ্চার ক্যাপিটাল অর্গানাইজেশন। ইভেন যদি একটা ভেঞ্চার ক্যাপিটাল অর্গানাইজেশন হয়েও থাকে তারপরেও কনসলিডেশন করতে হবে। এটাকে ভেঞ্চার ক্যাপিটাল অর্গানাইজেশন বলে এটাকে বাদ দেওয়া যাবে না। Subsidiaries business activities are dissimilar to those of parent and other sub-subsidiaries। যদি এমন ধরা হয় যে প্যারেন্টের অপারেটিং অ্যাক্টিভিটিস এর সাথে সাবসিডিয়ারি অ্যাক্টিভিটিস এর মিল নাই, ইভেন সাব প্যারেন্ট বা সাব সাবসিডিয়ারি যেগুলো আছে সেগুলোরও কিন্তু কোনো ডিসিমিলার অফ অ্যাক্টিভিটিস ইন বিজনেস, এটি বলে আমরা এখানে কনসলিডেশন থেকে মাপ পেতে পারবো না, আমাদেরকে কনসলিডেশন করতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে অপারেটস ইন এ jurisdiction that imposes restriction or transferring cash or other asset out of the jurisdiction। ধরেন আপনি জিম্বাবুয়ে বা আফ্রিকান কোনো কান্ট্রিতে যেখানে আপনি সাবসিডিয়ারি এস্টাবলিশ করেছেন অথবা সাবসিডিয়ারি কিনে নিয়েছেন বিজনেসের, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ওখানে আপনার গভর্নমেন্ট রেস্ট্রিকশন আছে যে রিপেট্রিয়েশন অফ মানি আনা যাবে না, অর্থাৎ ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু এখানে ডিভিডেন্ড অথবা আপনার এখানে যে সাবসিডিয়ারি সেল করে আপনি এখান থেকে মানি ফেরত আনতে পারবেন, রিটার্ন আনতে পারবেন না। এরকম রেস্ট্রিকশন থাকার কারণে আপনি এই লজিকে কনসলিডেশন থেকে মুক্তি পেতে পারবেন না। এরকম ক্ষেত্রেও আপনাকে কনসলিডেশন করতেই হবে। সো ইট ইজ ম্যান্ডেটরি অ্যাজ পার সেকশন 9 অফ আইএফআরএস ফর এসএমই। এখন হাউএভার এরপরে কিছু বিষয় আছে। হাউএভার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর নট রিকোয়ার্ড ইভেন ইফ এ প্যারেন্ট সাবসিডিয়ারি রিলেশনশিপ এক্সিস্ট। কোনো কোনো ক্ষেত্রে আগে বলছিলাম যে থাকতেই হবে, আর কোনো কোনো এক্সেপশন আছে যেখানে প্যারেন্ট সাবসিডিয়ারি রিলেশনশিপ থাকার পরেও আপনাকে কনসলিডেশন না করলেও চলবে। সেখানে বলা হচ্ছে সাবসিডিয়ারি ওয়াজ অ্যাকোয়ার্ড উইথ ইন্টেন্ট টু ডিসপোজ উইদিন 1 ইয়ার। যদি 1 বছরের জন্য কোনো একটা বিজনেস কিনেন আপনি, এই 1 বছর পরে এই সাবসিডিয়ারি বিজনেসটা বিক্রি করে দিবেন, এরকম যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি কনসলিডেশন না করলেও চলবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্যারেন্ট ইটসেলফ এ সাবসিডিয়ারি অ্যান্ড ইটস প্যারেন্ট or ultimate parent uses IFRS or IFRS for SME। এখানে ইন্টারেস্টিং, ধরেন আপনি এ কোম্পানির হচ্ছে সাবসিডিয়ারি বি, কিন্তু এ আবার নিজেই এক্স এর সাবসিডিয়ারি, অথবা ওয়াই এর সাবসিডিয়ারি এক্স, এক্স এর সাবসিডিয়ারি বি, আর তার নিচে সি। সো এখানে বি কে এক্সক্লুডেড করা হয়েছে। ইফ বি ইজ এ সাবসিডিয়ারি অফ অ্যানাদার প্যারেন্ট অর সাবসাবসিডিয়ারি অফ অ্যানাদার প্যারেন্ট, তখন কিন্তু আপনার এটা কনসলিডেশন না করলেও চলবে। সো ইন্টারমিডিয়েরি মাঝে থাকা কোম্পানিগুলোর জন্য এটা ম্যান্ডেটরি না। এরপর হচ্ছে মাস্ট কনসলিডেট অল কন্ট্রোল স্পেশাল পারপাস এন্টিটিস। অল যদি আপনার আন্ডারে যদি স্পেশাল পারপাস এন্টিটিস থাকে সেগুলোকে কনসলিডেট করতে হবে। এরপর হচ্ছে কনসলিডেশন প্রসেসটা কি, প্রসিডিওরটা কি। আমরা নিশ্চয়ই জানি যে এলিমিনেট অল ইন্টার কোম্পানি ট্রানজাকশন অ্যান্ড ইন্টার কোম্পানি ব্যালেন্স, এটিকে এলিমিনেট করতে হবে ফার্স্ট অফ অল। দেন ইউনিফর্ম রিপোর্টিং ডেট আনলেস ইমপ্র্যাকটিকেবল। যদি
আপনার সাবসিডিয়ারি এবং প্যারেন্ট, লেটস সে ইন্ডিয়ান কোম্পানিগুলোর এপ্রিলের 1 থেকে মার্চের 31 পর্যন্ত অ্যাকাউন্টিং ডেট হয়। সো বাংলাদেশে যদি ইন্ডিয়ান কোনো সাবসিডিয়ারি কোম্পানি থাকে, আমরা মোস্ট অফ দ্য কেস দেখে থাকি যে তার অ্যাকাউন্টিং পিরিয়ড ওভাবেই করা থাকে, বাংলাদেশের ট্যাক্স ল অ্যালাউ আছে। একইভাবে আমেরিকান কোম্পানি সেপ্টেম্বর 1 থেকে আপনার আগস্ট পর্যন্ত হয়, এবং অনেক অনেক জায়গায় জুলাই 1 থেকে জুন 30 আছে। সো আলটিমেটলি প্যারেন্টের অ্যাকাউন্টিং যে পিরিয়ড, এই রিপোর্টিং পিরিয়ডের সাথে সাবসিডিয়ারি অ্যাকাউন্টিং পিরিয়ড মিলানো যাবে, মিলাতে হবে, আনলেস আদারওয়াইজ ইট ইজ ইমপ্র্যাকটিকেবল। আরেকটা হচ্ছে প্যারেন্টের অ্যাকাউন্টিং পলিসিগুলো হচ্ছে সাবসিডিয়ারি পলিসি হিসেবে নিতে হবে এবং ইউনিফর্ম থাকতে হবে। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, তার মানে হচ্ছে যে প্যারেন্ট যখন 50, 60, 70, 80% হোল্ড করে, রেস্ট অফ দ্য পার্ট তাদেরকে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বলা হয়। সো নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ইজ প্রেজেন্টেড এজ এ পার্ট অফ ইকুইটি। যে ধরেন আপনি একটি কোম্পানি যেটি 80% হোল্ড করে অফ বি, তাহলে যে 20% রয়ে গেছে যারা হোল্ড করে না, ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, এই সমস্ত লোক ইনভেস্টরদেরকে বলা হবে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। তাদের যে ইন্টারেস্টটা দেখাতে হবে এজ এ পার্ট অফ ইকুইটি। Then losses are allocated to the subsidiary. Losses are allocated to a subsidiary even if not control interest goes negative. আপনি যদি কন্ট্রোল ইন্টারেস্ট যদি নেগেটিভ না যাওয়া পর্যন্ত আপনি এই লস গুলো অ্যালোকেটেড করতে হবে। সো দ্যাট ইজ এ পার্ট। এন্ড দ্য ফাইনাল স্লাইড, এটি হচ্ছে আমি বলেছিলাম আইএফআরএস ফর এসএমই সেকশন 9 এর হচ্ছে 7 পাতার একটা আইএফআরএস, এবং এখানে অলমোস্ট 30টা সাবসেকশন আছে। সো দ্য লাস্ট পার্ট ইজ দ্য disclosure in combined financial statement, disclosure requirement গুলো কি কি আছে। So first of all, you need to disclose কি কি করতে হবে, the fact that the financial statement are combined financial statement, clearly বলতে হবে যে সেপারেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি, বাট এটা একটা কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তারপরে why the মানে রিজনটা বলতে হবে, why the combination is done, কেন প্রিপেয়ার করা হয়েছে, আপনি কেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছেন এজ এ কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তারপরে বলতে হবে বেসিস ফর ডিটারমাইনিং হুইচ এন্টিটিজ আর ইনক্লুডেড ইন দ্য কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কি কোন বেসিসে প্যারেন্ট কোন বেসিসে তার একাধিক সাবসিডিয়ারি বা একটা সাবসিডিয়ারি কোন বেসিসে সে কম্বিনেশন করেছে, বিজনেস কনসোলিডেট করেছে বা কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করেছে, এটা বলতে হবে। এরপরে দ্য বেসিস অফ প্রিপারেশন অফ দ্য কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কি বেসিসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হচ্ছে সেই বেসিসটা ক্লিয়ার করতে হবে কম্বাইন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ কনসোলিডেশনের জন্য। The related party disclosure required by section 33 related party disclosure, আমি ক্লিয়ার করি সেটি হচ্ছে মূল আইএসএ আমরা রিলেটেড পার্টি ডিসক্লোজার একটা আলাদা আইএস আছে যেটা আইএস 24, বাট আইএফআরএস ফর এসএমই তে রিলেটেড পার্টি ডিসক্লোজারের সেকশন রয়েছে হচ্ছে 33। এখানে বলা হচ্ছে দ্য রিলেটেড পার্টি ডিসক্লোজার রিকোয়ার্ড, এখানে কিন্তু ক্লিয়ারলি রিলেটেড পার্টি ডিসক্লোজার করতে হবে যদি আপনার প্যারেন্ট সাবসিডি প্যারেন্ট অথবা আদার রিলেটেড পার্টির সাথে কোনো ট্রানজাকশন থাকে, অবভিয়াসলি ডিসক্লোজার করতে হবে। সো ডিয়ার পার্টিসিপেন্ট, এটি হচ্ছে আমার এই আইএফআরএস ফর এসএমইর 10ম যে পর্ব, এবং এখানে 9 নম্বর সেকশন নিয়ে ডিসকাস করেছি। আমি আশা করি যে আপনাদের এই সেকশন